আসসালামু আলাইকুম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। শিক্ষার্থীরা, আজকের এই গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসটি করার জন্যে তোমাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা মাফিক তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপটাকে চার্জ দিয়ে রেখেছ। আর তোমরা তোমাদের বই, খাতা, কলম এবং অন্যান্য শিক্ষা উপকরণ নিয়ে আমার ক্লাসটি করার জন্য বসে গেছো। আর ক্লাসটি করার সময় আমি যেসব কথা বলছি তা মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। যে কথাগুলো তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে সেই কথাগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখছো অথবা বইতে মার্ক করে রাখছো। আর ক্লাসটি শেষ হলে পরে বন্ধুকে ফোন দিয়ে বলছো, দোস্ত আজকের ক্লাসটা খুব একটা ভালো হয় নাই, মিসের ক্লাসটা খুব একটা ভালো লাগেনি। অথবা বলছো, জানিস গত ক্লাসটা খুব ভালো ছিল, আজকে ক্লাসে যদি মিস একটা ভিডিও দেখাতো তাহলে খুব ভালো লাগতো। এই ব্যাপারগুলো, তোমাদের এই মন্তব্যগুলো প্রথমতই তোমরা তোমাদের পরিকল্পনা করেছো। আজকে ক্লাসটি করার জন্যে তোমাদের প্রথমত একটা পরিকল্পনা ছিল। কি ছিল? পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা মাফিক তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপটিকে চার্জ দিয়েছো, বই খাতা নিয়ে বসে গেছো। এটি হচ্ছে সংগঠন, অর্থাৎ তুমি প্রত্যেকটি কাজের সাথে তুমি নিজেকে যুক্ত করেছো, সেটি হচ্ছে সংগঠন। আর তৃতীয় বিষয়টি হচ্ছে, যতক্ষণ ক্লাস চলছে ততক্ষণ তুমি খুব মনোযোগী, তুমি ক্লাস খুব মনোযোগ সহকারে করছো, এটি হচ্ছে নিয়ন্ত্রণ। এটি হচ্ছে নিয়ন্ত্রণ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করার সময় নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ ব্যাপারটি, যেটি তুমি তোমার বন্ধুকে বলছো যে বন্ধু আজকে কিন্তু ক্লাসটি ভালো হয় নাই বা বেশ ভালো হয়েছে, এটি হচ্ছে মূল্যায়ন। এটি হচ্ছে মূল্যায়ন। এই যে চারটি ধাপ, তোমাদের কি মনে পড়ে এই চারটি ধাপ কিসের অন্তর্ভুক্ত? আমরা কিন্তু ক্লাস 6 থেকে এই পর্যন্ত গার্হস্থ্য বিজ্ঞান এটি পড়ে এসেছি। এই চারটি ধাপ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তোমরা আজকে পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। আজকে পাঠ শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। এখন আমরা দেখব গৃহ ব্যবস্থাপনার বিষয়ে তোমাদের বইতে কি আছে। শিক্ষার্থীরা, আমরা আমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি বের করি। প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, পৃষ্ঠা নম্বর 2। আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারবো, গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলো ব্যাখ্যা করতে পারবে, লক্ষ্যের প্রকারভেদসমূহ বর্ণনা করতে পারবে। পাঠ 1, গৃহ ব্যবস্থাপনার ধারণা। অধ্যায়ের শুরুতে বইতে একটি ঘটনার কথা উল্লেখ আছে। নাতাশা, সাইরা, আরিবা ও কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে তারা একসাথে 21শে ফেব্রুয়ারি ভোর 6টা 30 মিনিটে শহীদ মিনারে যাবে। সেখানে উপস্থিত হয়ে সবাই মিলে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাবে। কিন্তু 21শে ফেব্রুয়ারি ভোর 6টা 30 মিনিট পার হয়ে গেল। নাতাশার ঘুম ভাঙল না। ঘুম থেকে জেগে তার মনটা খারাপ হয়ে গেল। তার আর শহীদ মিনারে যাওয়া হলো না। এক্ষেত্রে তার উচিত ছিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা অথবা বাবা মাকে বলে রাখা, যাতে তারা তাকে জাগিয়ে দেন। বুদ্ধি, পরিকল্পনা ও সময়টাকে সে ভালো মতো কাজে লাগায়নি। কাজেই বোঝা যাচ্ছে এখানে ওর মধ্যে কিছুর অভাব ছিল। বলতে পারো সেটা কি?
সেটা হলো ব্যবস্থাপনা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনধারার বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। গৃহে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার নানাবিধ কার্যকলাপে ব্যবস্থাপনার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পরিবারে বসবাস করে প্রতিটি মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জন করার জন্য বিভিন্ন রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই ব্যবস্থা গ্রহণের জন্য সে কাজের পরিকল্পনা বা কর্মসূচি প্রণয়ন করে, সিদ্ধান্ত গ্রহণ করে, পরামর্শ করে কাজগুলো সংগঠিত করে, কাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে এবং অবশেষে কাজের ভালো-মন্দ মূল্যায়ন বা যাচাই করে। তার এসব ধারাবাহিক কার্যকলাপের মধ্যেই গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটে। যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য, তেমনি গৃহকে পরিচালনার জন্য ব্যবস্থাপনার একান্ত প্রয়োজন রয়েছে। একটি পরিবারকে তার সীমিত সম্পদ ব্যবহার করে বিভিন্ন চাহিদা পূরণের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার কতগুলো কাজ সম্পাদন করে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে চেষ্টা করে। যেখানে কিছু সংখ্যক ব্যক্তি কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য সংঘবদ্ধ হয়, সেখানেই ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সুতরাং প্রতিষ্ঠান হিসেবে গৃহ তথা পরিবারের ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োজন আছে। নিকেল ও ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। তারা বলেন যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়। অর্থাৎ একটি লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু গৃহ ব্যবস্থাপনার চক্রটি ঘুরে থাকে। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়, যেমন কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ, সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা, যেমন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। লক্ষ্য স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। যেমন কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের একটি সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে। এরপর পরিকল্পিত কাজগুলোকে সংগঠিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। শেষ ধাপে কাজের ফলাফল যাচাই করে দেখতে হবে যে কাজটি কতটা সাফল্য অর্জন করতে পেরেছে। এভাবে ব্যবস্থাপনার কার্যক্রম শেষ হলে আরো নতুন উদ্দেশ্য স্থির হয় এবং তা অর্জনের জন্য ব্যবস্থাপনার কার্যক্রম নতুন করে শুরু হয়। তোমার পড়ার কথাই ধরা যাক, যেমন তুমি পড়ার প্রথমে একটি পরিকল্পনা করো যে আমি এই সাবজেক্টটা ধরবো। যেমন তুমি আজকে গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটি ধরলে এবং গার্হস্থ্য বিজ্ঞানের আজকে আমি প্রথম অধ্যায়টি পড়বো, সেরকম একটি পরিকল্পনা নিয়ে তুমি পড়তে বসো। এরপর তুমি এই গার্হস্থ্য বিজ্ঞানের এই প্রথম অধ্যায়টি পড়ার জন্য যা যা প্রয়োজন, তোমার ক্লাস লেকচার প্রয়োজন হয়, তোমার নিজের কিছু নোট করতে হয়, তোমার বই খাতা পেন্সিল নিতে হয়, এগুলো সব নিয়ে তুমি তোমার ক্লাসটি দেখে তারপর তুমি তোমার সেই অধ্যায়টি নোট করতে শুরু করো। ঠিক এভাবে যে কোনো কার্যের জন্যই আমাদের পরিকল্পনার প্রয়োজন, সংগঠনের প্রয়োজন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের প্রয়োজন। এবং এই অধ্যায়টি শেষ হলে তুমি মূল্যায়ন করছো যে অধ্যায়টি তোমার কতখানি পড়া হচ্ছে। এই জন্য তুমি কিন্তু বাসায় কখনো কখনো অধ্যায়টির উপর নিজে একটি এক্সামও নিতে পারো, যাতে তোমার অধ্যায়টি খুব ভালোভাবে পড়া হয়ে যায়। আর আমরা ব্যবস্থাপনার কার্যক্রমটি কেন করে থাকি? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাই না? তো লক্ষ্য কি? আগে আমাদেরকে লক্ষ্য কি তা জানতে হবে। পাঠ 2, লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্য কি? লক্ষ্য বা উদ্দেশ্য গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। যেখানে লক্ষ্য অর্জনের প্রশ্ন রয়েছে সেখানেই ব্যবস্থাপনার প্রয়োজন দেখা দেয়। সাধারণভাবে বলা যায় ব্যক্তি বা পরিবার কি চায় বা কি করতে চায় তাই হচ্ছে লক্ষ্য।
লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে, খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং সহজেই ব্যাখ্যা করা যায়। সকল মানুষের মনে সর্বদাই কোনো না কোনো লক্ষ্য বিরাজ করে। একটি লক্ষ্য অর্জন হলেই আমরা নতুন কোনো লক্ষ্য স্থির করে ফেলি। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা নির্ধারণ করে দেয়, ফলে আমরা সেই অনুযায়ী এগিয়ে যাই। প্রতিটি পরিবার ছোট বড় নানা রকম লক্ষ্য পোষণ করে। সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো পরিবার অর্থ উপার্জনকে বেশি প্রাধান্য দেয়, আবার কেউ সম্পত্তি বৃদ্ধি করতে চায়, কেউ বা তার সদস্যদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায়। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য, যার সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ দান করে। লক্ষ্যের নির্দিষ্ট পরিধি থাকতে হবে এজন্য যে কাম্য লক্ষ্যটি ব্যবস্থাপকের কাছে সুস্পষ্ট না হলে তা অর্জন করা সম্ভব নয়। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা অর্জনের কার্যাবলীও সঠিকভাবে সম্পাদিত হবে, অর্থাৎ লক্ষ্য ব্যবস্থাপনাকে সহজতর করে এবং তাকে সাফল্যের সাথে কার্যকর করতে সাহায্য করে। পরিবারের প্রত্যেকেরই নিজস্ব কিছু লক্ষ্য থাকে, তবে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হবে এবং লক্ষ্য অর্জনও সহজতর হবে। এখন লক্ষ্য কত প্রকার? নিকেল ও ডর্সি লক্ষ্যকে 3 ভাগে ভাগ করেছেন, যথা দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য, তাৎক্ষণিক লক্ষ্য। প্রথমেই আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে জানব। দীর্ঘমেয়াদী লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটা সর্বদা মনের মধ্যে বিরাজমান। এ লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে বলে এর গুরুত্ব অনেক বেশি। মধ্যবর্তীকালীন লক্ষ্য। পরিবার তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে। এই লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট, সেজন্য এই লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাৎক্ষণিক লক্ষ্য। এ লক্ষ্য হলো ছোট ছোট লক্ষ্য, যার মধ্যে খুব বেশি একটা কাজের প্রয়োজন হয় না, অল্প কাজ করলে অনেক সময় লক্ষ্যটি অর্জন করা যায়। অর্থাৎ লক্ষ্য নির্ধারণের সাথে সাথেই তা অর্জন করা যায়। একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে এই 3টি লক্ষ্য বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদের বইতে। উদাহরণের সাহায্যে এই 3 প্রকার লক্ষ্যকে ব্যাখ্যা করা যায়। দেখো, একটা ঘটনা বা গল্প উল্লেখ করা হয়েছে। সোমা নবম শ্রেণী ছাত্রী, সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। এটা তার দীর্ঘমেয়াদী লক্ষ্য। সে বিজ্ঞান বিভাগে পড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাকে দক্ষতা অর্জন করতে হবে, তাই সে এখনই যোগ্য টিউটরের সন্ধান করছে। এগুলো হলো সোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য মধ্যবর্তীকালীন লক্ষ্য। আর উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য সোমার নিয়মিত স্কুল কলেজে যাওয়া, মনোযোগ সহকারে পড়াশোনা করা, শ্রেণীর কাজ ঠিকমতো সম্পন্ন করা এবং ভালো রেজাল্ট করা, এ সবই তাৎক্ষণিক লক্ষ্যের অন্তর্ভুক্ত। পাঠ 3, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। গৃহ ব্যবস্থাপনার কর্মক্ষেত্র শুধু গৃহাঙ্গনেই সীমাবদ্ধ নয়, গৃহের বাইরের সমাজে ও পরিবেশে এবং কর্মক্ষেত্রে বিস্তৃত। সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তনশীল সমাজের প্রভাব গৃহ ও পরিবারের উপর পড়ে। সে অনুযায়ী ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবর্তন আনা অথবা পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানোর শিক্ষা গৃহ ব্যবস্থাপনা বিষয়ে নিহিত রয়েছে। আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত। এই অবস্থায় চাহিদাগুলো পূরণ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ও সম্পদের ব্যবহারে দক্ষতা বাড়ানো একান্ত অপরিহার্য। দক্ষতা বাড়াতে হলে সম্পদের প্রকৃতি ও তার বিকল্প ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা একান্ত দরকার। এরকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে পরিবার একটি অর্থনৈতিক একক হিসেবে বিবেচিত। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন পরিবারের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদির মূল উৎস হচ্ছে পরিবার। পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। তার মানে হচ্ছে, পরিবার যখন উন্নত হবে, একটি পরিবার যখন এগিয়ে যাবে, আমাদের সমাজ এগিয়ে যাবে এবং সেই সাথে আমাদের দেশটিও
সামনের দিকে এগিয়ে যাবে। এ পরিস্থিতিতে ভোক্তা এবং ক্রেতা হিসেবে ব্যক্তি তথা পরিবারের কি অধিকার এবং অধিকার রক্ষায় কি করণীয় সে সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজন। আর গৃহ ব্যবস্থাপনার জ্ঞান এ ব্যাপারে দক্ষতা অর্জনে সহায়তা করে। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কর্মমুখী আচরণ দ্বারা পরিবার তথা দেশের কল্যাণ সাধন করা। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে সফলতা অর্জন করতে পারে। এই সফলতাই পারিবারিক জীবনে কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। তাহলে গৃহ ব্যবস্থাপনার কি কি উদ্দেশ্য আমরা জানলাম। উদ্দেশ্যগুলো দেখো, পয়েন্ট আকারে দেওয়া আছে। পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে সকল সম্পদ ব্যবহারে পারদর্শিতা অর্জন। ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করা ও তা বিশ্লেষণ করা। গৃহ ও গৃহের বাইরে একটি সুষ্ঠু বাসোপযোগী পরিবেশ গড়ে তোলা। সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করা। ভোক্তার অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সজাগ হওয়া। দৈনন্দিন জীবনে সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে সচেষ্ট হওয়া। ভবিষ্যতে নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতা লাভের উপায় নির্ধারণ করা। পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করা। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা। আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে গৃহস্থালির আধুনিক সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবপত্রের সাথে পরিচিত হয়ে এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণে পারদর্শিতা অর্জন করা। দূষণমুক্ত বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। বর্তমান ও ভবিষ্যতে জ্বালানি সংকটের ক্ষেত্রে সচেতন হয়ে তা দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করা। এই সবই গৃহ ব্যবস্থাপনা শিক্ষার উদ্দেশ্য। আর গৃহ ব্যবস্থাপনা শিক্ষা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের জন্য পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নয়ন বিধানের যাবতীয় গুণাবলী অর্জন করতে সহায়তা করে। গৃহ ও কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতি ও সমস্যা অনুধাবন করে কিভাবে এর সাথে অভিযোজন করা বা খাপ খাওয়ানো যায়, গৃহ ব্যবস্থাপনার জ্ঞান সে বিষয়ে বিশেষভাবে সাহায্য করে। পাঠ 4, গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। আর গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা হতে স্পষ্ট ধারণা করা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এইগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয়। পদ্ধতিগুলো কি? পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। প্রতিদিনের কাজে সচেতনভাবে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হয়। লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। আমি তোমাদের জন্য এখানে একটি চক্র দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। পরিকল্পনা থেকে আমরা সংগঠনে যাচ্ছি, সংগঠন থেকে আমরা নিয়ন্ত্রণে যাচ্ছি, নিয়ন্ত্রণ থেকে মূল্যায়ন, আবার পরিকল্পনায় চলে যাচ্ছি। এবং গৃহ ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নকারী হতে হয়, সংগঠক হতে হয়, নিয়ন্ত্রণকারী হতে হয় ও মূল্যায়নকারী রূপে দায়িত্ব পালন করতে হয়। এই পুরো কাজটি করবেন গৃহ ব্যবস্থাপক। আর বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ পরিবারে দেখা যায় গৃহ ব্যবস্থাপকের ভূমিকা পালন করছে মা। এখন জেনেছি গৃহ ব্যবস্থাপনার 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপই হচ্ছে পরিকল্পনা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কিভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নাম পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম। পরিকল্পনাই হচ্ছে প্ল্যান, আর প্ল্যান তো অবশ্যই আগে থেকে স্থির করা হয়। আমরা আগে থেকেই প্ল্যান করছি যে আমরা কক্সবাজার বেড়াতে যাব অথবা আমরা কোথাও পিকনিকে যাব, এটা আগে থেকেই প্ল্যান করা হয়। সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। পরিকল্পনা প্রণয়নের সময়ে কিছু বিষয় বিবেচনা আনতে হয়।
যেমন পরিবারে বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনায় বিবেচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। সুতরাং সঠিক পরিকল্পনা করতে হলে বিভিন্ন সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ করতে ও বাস্তবায়ন করতে সহজতর হবে। পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়, অর্থাৎ নমনীয় হতে হবে। হঠাৎ করে কোনো জটিল সমস্যার সৃষ্টি হলে তা সমাধান করার উপযোগী পরিবেশ যেন সৃষ্টি করা যায়, সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে। তাছাড়া পরিকল্পনা যতদূর সম্ভব সহজ সরল হওয়া উচিত। পরিবারের সকলের গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা হয়ে গেলে আমরা সংগঠনে চলে যাব। সংগঠন। গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম সংগঠন। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কিভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায় কি সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, সেই কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কিভাবে কাজটি করতে হবে, কি কি সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিবেচ্য বিষয়সমূহ সংগঠনের অন্তর্ভুক্ত। এক কথায় কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। আমি একটু আগেই তোমাদের বলেছি, হয়তো তোমরা পরিকল্পনা করেছো কক্সবাজার বেড়াতে যাবে, সেই জন্য তোমাকে কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা কে করবে সেটা একজনকে দায়িত্ব দেওয়া হবে যে ভালো কেনাকাটা করতে পারছে। আবার টিকিট কাকে দিয়ে করানো হবে, কোত্থেকে টিকিট নিলে ভালো হয়, তুমি কিভাবে যেতে চাচ্ছ, বাসে যেতে চাচ্ছ অথবা অন্য কোনো যানবাহনে যেতে চাচ্ছ, সে সম্পর্কে কার অভিজ্ঞতা আছে ইত্যাদি বিষয় বিবেচনা করাই হচ্ছে সংগঠনের অন্তর্ভুক্ত। সংগঠনে 3টি পর্যায় আছে। কি কি পর্যায়? প্রথম পর্যায়ে ব্যক্তি তার করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করে। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার কোন কাজ আগে এবং কোন কাজ পরে হবে তার ধারাবাহিকতা রচনা করে। আর তৃতীয় পর্যায়ে ব্যক্তি তার একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করে। সুতরাং বলা যায় যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠন। তৃতীয় ধাপটি হচ্ছে নিয়ন্ত্রণ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনী ব্যবস্থা করা এই পর্যায়ের কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কিনা ইত্যাদি। যেমন ধরো একটু আগে যেটা বলা হয়েছে যে যাকে টিকিট কেনার দায়িত্ব দেওয়া হয়েছে সে টিকিট কেটেছে কিনা, যাকে শপিং এর দায়িত্ব দেওয়া হয়েছে সে শপিং করছে কিনা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করাই হচ্ছে নিয়ন্ত্রণ। প্রয়োজন বোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। পূর্বে আলোচনা থেকে বোঝা যায় যে নিয়ন্ত্রণ ব্যবস্থা কতগুলো স্তরে পর্যায়ক্রমে অগ্রসর হয়। যেমন কর্মে সক্রিয় হওয়া, প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে জানা থাকলে কাজ আরম্ভ করা সহজ হয়। পর্যবেক্ষণ করা, কাজ করা দ্বিতীয় স্তরে হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হয়। কাজটি করতে সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে কিরকম সাফল্যের সঙ্গে হচ্ছে ইত্যাদি পরীক্ষা করে দেখতে হয়। কাজ চলাকালীন অবস্থায় এগুলো পর্যবেক্ষণ করতে হয়। আর তৃতীয় ধাপটি হচ্ছে বা তৃতীয় স্তরটি হচ্ছে অভিযোজন করা বা খাপ খাওয়ানো। নিয়ন্ত্রণ পদ্ধতির তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয় অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করতে হয়। প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়ানো।
যেমন কক্সবাজার যাওয়ার জন্য যদি তোমার কোনো অসুবিধা হয়, যদি পরিবারের কোনো সদস্যের আপত্তি থাকে অথবা পরিবেশের কিছু বিষয় থেকে থাকে, তাহলে তুমি সেই সিদ্ধান্তটি বা পরিকল্পনাটি পরিবর্তন করে তুমি রাঙামাটি অথবা অন্য কোনো জায়গা পছন্দ করতে পারো। সবশেষ ধাপটি হচ্ছে মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন করা। কাজের ফলাফল বিচার বা যাচাই করা হচ্ছে মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায় না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালো হলো না বুঝতে হবে। তুমি বিচার বিবেচনা করে দেখলে যে এই বছরের এই সময়টাতে আমার কক্সবাজার আসা উচিত হয় নাই, তখন তুমি এই ফলাফলটি যাচাই করে তুমি ভালো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবে, অর্থাৎ পরবর্তীতে তোমার ভুল ভ্রান্তিগুলো কমে আসবে, ভুল সিদ্ধান্ত নেওয়াটা অনেকাংশেই কমে যাবে। এক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে আরো সচেতন হতে হবে। মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কিনা, আর যদি হয়ে থাকে কতটা হলো তা পরিমাপ করা যায়। লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ নির্ণয় করে পরবর্তীতে সংশোধনের ব্যবস্থা করা যায়। সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা, আর কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কাজে সফল হওয়া। আমরা গৃহ ব্যবস্থাপনার যে ধাপ বা পর্যায়গুলো এতক্ষণ শিখলাম, এই গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পর্যায়ের প্রতিটি ধাপে বা প্রতিটি পর্যায়ে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে সিদ্ধান্ত। প্রতিটি পর্যায়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। আমরা এখন শিখব সিদ্ধান্ত গ্রহণ। পাঠ 5, সিদ্ধান্ত গ্রহণ। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর প্রতিটি স্তরে বা ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। গ্রস এবং ক্রান্ডেলের মতে সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। পরিবার যে কোনো সময় পরিবর্তিত অবস্থার বা সমস্যার সম্মুখীন হয়, এই অবস্থা মোকাবেলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আর একটি পরিবারের ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। কিছু কিছু সিদ্ধান্ত রয়েছে ব্যক্তিগত ভাবে নিতে হয়, আবার কিছু সিদ্ধান্ত রয়েছে দলগত আলোচনার প্রয়োজন পড়ে। পরিবার কি ধরনের সিদ্ধান্ত নেবে তা নির্ভর করে কাজের প্রকৃতির উপর। পরিবারের ছোটখাটো অনেক সমস্যায় এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, অর্থাৎ গৃহ ব্যবস্থাপক নিজ থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো সৃজনশীল কাজে বা কোনো জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের ভূমিকা অনেক বেশি। এক্ষেত্রে কাজটির জন্য বিকল্প উত্থাপনে একজন ব্যক্তির তুলনায় দলগত প্রভাব বেশি কার্যকর। পরিবারে গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত দলীয়ভাবে গ্রহণ করাই উত্তম। এতে কাজটি সুন্দর হয় এবং ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। আমাদের পরিবারে অনেক বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, যারা তাদের বিভিন্ন ধরনের মতামত দিয়ে আমাদেরকে জটিল সিদ্ধান্ত সমাধানে সাহায্য করে থাকেন। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধারাবাহিক পর্যায় রয়েছে। একজন সিদ্ধান্ত গ্রহণকারীকে পর্যায়ক্রমে এগুলো অনুসরণ করতে হয়। এ পর্যায়গুলো হলো সমস্যা স্বরূপ উপলব্ধি করা, বিকল্প অনুসন্ধান, বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। এখন আমরা এই প্রতিটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমস্যা স্বরূপ উপলব্ধি। সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রকৃতি নির্ণয় করা। সমস্যার স্বরূপ অবগত না হলে সুষ্ঠু সমাধান আশা করা যায় না। সমস্যা কখনো সাধারণ আবার কখনো কঠিন বা জটিল হতে পারে।
সাধারণ ছোটখাটো সমস্যায় এককভাবে সিদ্ধান্ত নিয়ে সমাধান করা যায়, কিন্তু কঠিন সমস্যায় অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং সমস্যা সমাধানের সম্ভাব্য পন্থাগুলো অনুসন্ধান করা হয়। যে কোনো সমস্যার সমাধানের জন্য অনেক বিকল্প পন্থা থাকতে পারে। বিকল্প পন্থাগুলো পর্যালোচনা করার জন্য অভিজ্ঞতা, জ্ঞান ও সময়ের প্রয়োজন হয়। এগুলো সীমাবদ্ধতার কারণে সঠিক পন্থা নির্বাচন করা সম্ভব হয় না, ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে কি ধরনের যানবাহন নির্বাচন করা যুক্তিযুক্ত হবে তা যাচাই করতে হবে। আমরা একটা পরিকল্পনার কথা এই অধ্যায়ের প্রথমে থেকেই বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে পরিকল্পনা করলাম যে কক্সবাজার ভ্রমণ করব, তাই না? এবং সেই পরিকল্পনাতে আমরা কি ধরনের যানবাহন ব্যবহার করব, সেটা কি বাস হবে, সেটা কি লঞ্চ হবে, সেটা কি প্লেন হবে, কি ধরনের যানবাহনে নির্বাচন করাটা যুক্তিযুক্ত হবে সেটা আমাদেরকে যাচাই করতে হবে। অর্থ, সময়, শক্তি ইত্যাদি সম্পদ ব্যবহারের আলোকে বিকল্প ব্যবস্থাগুলো যাচাই করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। এই পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন করা হয়। প্রতিটি বিকল্পের ফলাফল, এর সুবিধা অসুবিধা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখতে হয়। যেমন সিদ্ধান্ত গ্রহণকারীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, তা সত্ত্বেও ভবিষ্যতে অনেক পরিবর্তন দেখা দিতে পারে, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল লাভ সম্ভব নাও হতে পারে। অনেক সময় সময়ের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন বিকল্প সম্পর্কে চিন্তা করা সম্ভব হয় না। এই ব্যাপারে সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে দেখতে হয় কোন বিকল্প সমাধানটি বেশি কার্যকর। সিদ্ধান্তের এ পর্যায়ের জন্য প্রখর চিন্তা শক্তির প্রয়োজন। একটি সমাধান গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ স্তর হচ্ছে অনেকগুলো বিকল্প পন্থার মধ্য হতে একটি পন্থা বেছে নেওয়া। স্তরটি খুবই প্রভাবশালী। এটা মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। মানুষ যদিও একটি যুক্তিপূর্ণ বিকল্প খুঁজে নেয়, তবুও তারা সবচেয়ে ভালো পন্থাটা নির্বাচনের জন্য খুব কমই চেষ্টা করে। সময় এবং পারিবারিক অবস্থা দ্বারা মানুষ অনেক সময় প্রভাবিত হয়। যেমন দোকানে সুন্দরভাবে সাজানো জিনিসপত্র দেখে আকৃষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে অল্প সময়ে সে দ্রব্য কেনাকাটা করে ফেলতে পারে। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। সময়ের কারণে অনেক সময় আমরা এই কাজটি করে থাকি। পারিপার্শ্বিক অবস্থা ছাড়াও সিদ্ধান্ত গ্রহণকারী বয়স, চাহিদা, আয় ইত্যাদির উপর একটি সমাধান গ্রহণ অনেকাংশে নির্ভর করে। একটি সমাধান গ্রহণের সময় দেখতে হবে তা যথেষ্ট কার্যকর কিনা এবং এতে মন পরিতৃপ্ত হবে কিনা। গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করাই হলো সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়। গৃহীত সিদ্ধান্তটি দায়িত্ব গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে, নতুবা পূর্ববর্তী পর্যায়গুলো সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং বিকল্প বাছাইকরণের পর যে সমাধান গ্রহণ করা হলো তা কার্যকর করার জন্য দায়িত্ব গ্রহণ করতেই হবে। সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনিই বহন করবেন যার সাথে পরিবারের সকলের সুসম্পর্ক বিদ্যমান এবং যিনি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য সচেতন। আমরা এখন অনুশীলনীতে চলে যাব। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে আছে, গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে কে অভিহিত করেছেন? নিকেলো গ্রস, গ্রসো ক্রান্ডেল, ক্রান্ডেলো নিকেল, নিকেলো ডর্সি। তোমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় আছে লাইনটি, নিকেলো ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। 2, গৃহ ব্যবস্থাপনার প্রক্রিয়া প্রধানত কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয়? লক্ষ্য, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। এটি 3 পৃষ্ঠায় আছে। লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের গৃহ ব্যবস্থাপনার প্রক্রিয়াটি বা গৃহ ব্যবস্থাপনার সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনোয়ারা জামান একজন গৃহিণী।
পারিবারিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে তিনি মুরগি ফার্ম খোলার পরিকল্পনা করেন। প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে তিনি কর্মী নিয়োগ করেন। মাসখানেক পর তিনি ফার্মে এসে অনেক অব্যবস্থাপনা দেখতে পান। মনোয়ারা জামানের কর্মপদ্ধতিতে কোনটির অভাব লক্ষ্য করা যায়? উদ্যোগ, সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, নিয়ন্ত্রণ। এখানে উত্তরটি কি হবে বলতো? তিনি মাসখানেক পরে ফার্মে গিয়েছেন, কর্মী নিয়োগ করেছেন, কিন্তু তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেননি। তাহলে এটা হবে নিয়ন্ত্রণ। মনোয়ারা জামানের করণীয় কি ছিল? পরিকল্পনা করা, উদ্যোগ নেওয়া, কাজের অগ্রগতি পরীক্ষা করা। পরিকল্পনার অভাব তার ছিল না। তবে যেহেতু তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, আমরা আজকে জেনেছি নিয়ন্ত্রণের ব্যবস্থা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা কতগুলো স্তরে অগ্রসর হয়। তার মধ্যে উদ্যোগ নেওয়া আছে, কাজের অগ্রগতি পরীক্ষা করাও আছে। তাহলে আমাদের উত্তরটি হবে 2 ও 3। এবার যথারীতি বাড়ির কাজের পালা। এবং বাড়ি কাজ হিসেবে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস থেকে জানলাম ব্যবস্থাপনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজেই ব্যবস্থাপনা প্রয়োজন হয়। যে যত ভালো ব্যবস্থাপক হতে পারবো তার কাজটি তত বেশি সুন্দর হবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।